এক কন্দ্রপুরী নামে একটা গ্রামে থাকত মায়া নামে এক মেয়ে। মায়া ছিল অনাথ। তার মা বাবা ছোটবেলাতেই মারা যায়। তারা চলে যাওয়ার পর মায়া নিজের জীবন নিজে সামলেছে। প্রতিদিন অনেক সংগ্রাম করে পার করত। মায়া দেখতে ছিল খুবই সুন্দরী, কিন্তু তার এই সৌন্দর্য নিয়ে এলো তার জীবনের অভিশাপ। গ্রামের কিছু লম্পট ছেলে তাকে দেখলেই অনেক বাজে মন্তব্য করত আর অনেক কুৎসিত কথা বলতো, কিন্তু মায়া কখনোই সেই দিকে নজর দিত না। সে সবসময় তার কাজ নিয়ে ব্যস্ত থাকত। আর এই দিকে গ্রামের কিছু নিষ্ঠুর মহিলা মায়াকে অলক্ষ্মী বলে ডাকত। শুধু তাই নয়, গ্রামের কোনো বিপদ আসলে সেটার জন্যে মায়াকেই দোষারোপ করত। তাদের চোখে মায়া ছিল এক জীবন্ত অভিশাপ। একদিন দুপুরে মায়া গ্রামের কাছে একটা নদীতে ঝল ভরতে আসে, কলসি কাঁধে নিয়ে। তখন আরও দুইটা মহিলা আসলো কলসি কাঁধে নিয়ে ঝল ভরতে। তখন সেখান থেকে একটা মহিলা বলে উঠল, দেখ দেখ, এই অলক্ষ্মী আবার জল নিতে এসেছে পুকুর পাড়ে। এই অলক্ষ্মীকে দেখলেই তো আমার মাথা গরম হয়ে যায়। সেই জন্যই তো দেখছিস এবার বর্ষা শেষ না হতেই নদী শুকোতে শুরু করেছে। নিজের মা বাবাকে তো ছোটবেলাতে খেয়ে শেষ করে দিয়েছে। এবার মনে হয় আমাদের জলের উৎস শেষ করে দিবে। তাই তো এখানে ঝল ভরতে এসেছে। আর আমরা কতবার মোড়লকে বলেছি ওকে গ্রাম থেকে বের করে দাও। ওকে দেখলে মনে হয় আমাদের কপালটাই পুড়ে যাবে। একটা অলক্ষ্মী কোথাকার। মোড়লকে কতবার বলেছি একে গ্রাম থেকে বাহির করে দিতে, কিন্তু মোড়ল তো আমাদের কথা শুনছেই না। নিশ্চয়ই কোনো মতলব আছে। মনে হয় মোড়লের সাথে এর কোনো আতাত চলছে। মোড়ল সাহস না দিলে এই এত সাহস কই থেকে পায়? আপনারা এসব কি বলছেন? আমি আপনাদের মেয়ের বয়সী, তবুও আপনারা আমার সাথে এমন ব্যবহার করছেন। মেয়ের বয়সী হলেই কি এবা হবে? তুই আমাদের কেউ হস না। তুই তো একটা অলক্ষ্মী। তোর আশেপাশে থাকলে কোনো না কোনো বিপদ হয়। ঠিক বলেছিস রে, তুই তো নিজের মা বাবাকে শেষ করে দিলে। তুই একটা অলক্ষ্মী। আমার তো ভয় হয় যে তোর কারণে আমাদের গ্রামের উপর আবার কোনো বড় বিপদ নেমে না আসে। আমরা মোড়লকে আরও কড়াভাবে বলবো একে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়ার জন্য। মায়ার চোখে জল ভরে উঠল। সে এই অপমান সহ্য করে কলসি ভরে সে আবার বাড়ির পথে হাঁটা শুরু করল। মায়া বাড়িতে এসে হু হু করে কাঁদতে লাগল আর তার মা বাবাকে স্মরণ করে বলতে লাগল, ওগো মা বাবা, তোমরা আমাকে একা পেলে কেন চলে গেলে? তোমাদের সাথে আমাকেও নিয়ে যেতে পারতে। এই গ্রামে বেঁচে থাকা এর চেয়েও কষ্টের। আমি আর বাঁচতে চাই না এই গ্রামে। এইভাবে মায়ার মনকে ক্ষতবিক্ষত করে দিত। সে জানত যতদিন সেই গ্রামে থাকবে ততদিন এই অভিশাপ তার পিছু ছাড়বে না। দিনগুলো একই রকম বিষাদ নিয়ে কাটছিল। মায়ার জীবন ছিল এক নিঃসঙ্গতার আর তাড়নার এক মিশ্রণ। একদিন সে রান্নাঘরে বসে রান্না করছিল। হঠাৎ দরজায় এসে দাঁড়ালো মোড়ল। মায়া দরজার দিকে তাকিয়ে কিছুটা ভীতু হয়ে গেল আর সে বাইরে এসে মোড়লকে বলতে লাগলো, আরে মোড়ল সাহেব, আপনি এখানে? হ্যাঁ, কি করব আর, তোমার সাথে তো অনেক দিন হলো দেখা হয় না। তা ভাবলাম তোমাকে একবার দেখে যাই, তাই আসলাম। আপনি এখানে কেন এসেছেন জানেন না? গ্রামের মহিলারা আমার নামে কত দুর্নাম করে, তার উপরে আপনি এখানে আসলেন। আপনার তো দুর্নাম হবে। বাদ দাও তাদের কথা। কে কি বলল তাতে আমাদের কি আসে যায়? আর তারা তো সত্যি কথাই বলে। আমি তোমাকে সত্যি খুব পছন্দ করি। এখন কি বলবো বলো? তুমি তো এত আমার দিকে তাকাও না, আমার কথা শোনো না। এসব আপনি কি বলছেন? মরল মশাই, আমি আপনার মেয়ের বয়সী। আপনার কি একটুও লজ্জা হয় না এমন কথা বলতে? লজ্জা কিসের? লজ্জা তো হচ্ছে আমার প্রতি তোমার গভীর ভালোবাসার। লজ্জা দেখে কি ভালোবাসা হয়? আর ভালোবাসা কি বয়স দেখে হয়? আমি তোমাকে ভালোবাসি। তুমি যদি আমার সাথে থাকো তাহলে এই গ্রামের রানী হয়ে থাকতে পারবে। তখন তোমার সব কষ্ট দূর হয়ে যাবে, আর কোনো কষ্টই থাকবে না। এই গ্রামের রানী হওয়া লাগবে না আমাকে। আমি আপনার উদ্দেশ্য ভালো করে বুঝি। আপনি এখান থেকে চলে যান, এটাই আপনার জন্য ভালো হবে। এই মেয়ে, তোর কিসের এত অহংকার? তুই একা অভিশাপগ্রস্ত, তার উপর আমার মতো এত ধনী মোড়লের প্রস্তাব ফিরিয়ে দিচ্ছিস? বেয়াদব কোথাকার! আমি মরে গেলেও আপনার মতো দুশ্চরিত্র মানুষের কথা মানব না। এখন আপনি এখান থেকে যান,
তা না হলে আমি এখন চিৎকার করব আর গ্রামের মানুষকে ডাকব। কিন্তু মায়ার এই প্রত্যাখ্যান তার অবনতায় আঘাত আনল। মোড়লের মুখ লাল হয়ে আগুন হয়ে গেল। মায়ার এই রুদ্রমূর্তি দেখে মোড়ল আর দাঁড়াল না সেখান। সাথে সাথে সে সেখান থেকে চলে গেল। এই ঘটনার পরে মায়ার মনে এক ভয় ও বেকার জন্ম নিল। সে ঘরে ঢুকে যখন আবার রান্না করতে যাবে তখন সে দেখল যে ঘরে একটাও কাঠ নেই। সে দ্রুত একটা কুড়াল নিয়ে জঙ্গল থেকে কাঠ আনার জন্য বেরিয়ে পড়ল। মায়া দ্রুত পায়ে হেঁটে জঙ্গলের ভেতরে প্রবেশ করল এবং কাঠ কাটা শুরু করল। কাঠ কাটতে কাটতে তার মনে ওই মোড়লের নোংরা কথাগুলো ভেসে আসছিল। তার ভেতরে এক তীব্র রাগের আগুন জ্বলছিল। সে সেই রাগে কুড়াল কাঠের উপর জোরে জোরে মারছিল। হঠাৎ সে পাশ থেকে এক দুর্বল কণ্ঠস্বর শুনতে পেল। মায়া একটু সামনে তাকাতে দেখতে পেল যে একটা লোক হাতে পায়ে অনেক আঘাত পেয়ে অনেক কষ্ট পাচ্ছে। তখন সে ওই লোকটার দিকে এগিয়ে যেতে লাগল। আর এ একটা পুরুষ। এখন আমি কি করব? আমি তো একে তুলতেও পারবো না। একে এখান থেকে হাসপাতালে নেওয়া সম্ভব নয়। তাহলে এখন কি করি? মায়া জঙ্গল থেকে কিছু জড়িবুটি পাতা এনে তার ক্ষতস্থানে লাগালো আর একটু জল পান করালো। মায়া দিনে ২-৩ বার সেই জঙ্গলে যেত আর লোকটার সেবা যত্ন করত। মায়ার যত্নে লোকটার ক্ষত ধীরে ধীরে শুকাতে শুরু করল। কিন্তু গ্রামের মানুষদের চোখ ফাঁকি দেওয়া ছিল অসম্ভব। কিছু খারাপ মহিলারা মিলে আর তারা বলতে লাগল, এই অলক্ষিটাতা রোজ জঙ্গলে যায় কিন্তু কোনো কাঠ আনে না, নিশ্চয়ই কোনো উপকাজ করছে। আমাদের মোড়লকে জানানো উচিত। হ্যাঁ, আমাদের মোড়লকে সব বলা লাগবে। গ্রামের মান সম্মান সব শেষ করে দিবে এই মেয়েটা। চলো এখনই গিয়ে বলি, মোড়ল মশাইকে সবকিছু বলে দিয়ে আসি। গ্রামবাসীরা মোড়লের কাছে গিয়ে তাদের সন্দেহ প্রকাশ করল। শুনুন মরল মশাই, মায়া প্রতিদিন জঙ্গলে যায় কিন্তু কোনো কাঠ নিয়ে আসে না। নিশ্চয় জঙ্গলেও কোনো অনৈতিক কাজ করছে। আপনি ওকে গ্রাম থেকে বাহির করে দেন, তা না হলে আমাদের গ্রামের কোনো মান সম্মান থাকবে না। আচ্ছা শোনো, তুমি এখন যাও। আমি কালকে থেকে আমার লোককে মায়ার পিছু করতে বলবো। তখন দেখব ও কি এমন করছে জঙ্গলে। তখন গ্রামের সব মহিলারাই চলে গেল। কিন্তু পরের দিন মায়ার পিছু করতে করতে মরলের একটা লোক গেল। সেদিন মায়া জঙ্গলে গিয়ে দেখে যে লোকটা সেখানে নেই। অনেক খোঁজাখুঁজি করেও মায়া লোকটাকে আর পেল না। ওই লোকটা কোথায়? মনে হয় তিনি সুস্থ হয়ে তার বাড়িতে চলে গেলেন। অন্যদিকে যুবক লোকটা ছিলেন এক রাজ্যের রাজপুত্র ধীরাজ। গোপনে তার মন্ত্রীর সাথে যোগাযোগ করে রাজপুত্র ধীরাজ সেখান থেকে চলে যান। আর অন্যদিকে ওই মোড়লের লোকটা মায়ার কথা শুনে বুঝতে পারে যে মায়া প্রতিদিন এখানে এক যুবকের সাথে দেখা করতে আসে। সে দ্রুত গ্রামে গিয়ে মোড়লের কাছে সব খবর ছড়িয়ে দিল। শুনেন মোড়ল মশাই, মায়া জঙ্গলে একা যায় না। সে সেখানে একটা পুরুষের সাথে দেখা করতে যায়। আজকে সেই লোকটা ছিল না বলে মায়া অনেক অস্থির হয়ে পড়ে আর তাকে পাগলের মতো খুঁজছিল। আমি নিজের চোখে দেখেছি। মায়াকে আমি ছাড়ব না। সে আমার প্রস্তাব প্রত্যাখ্যান করে আমাকে যে অপমান করেছে, এখন তার এমন পরিণতি করব যা সে কোনোদিনই ভুলবে না। মায়া যখন বাড়িতে ফিরল তখন সে দেখতে পেল যে গোটা গ্রামের লোক তার বাড়ির সামনে ভিড় করে দাঁড়িয়ে আছে। মোড়ল রাগে লাল হয়ে তার দিকে তাকিয়ে আছেন। এগুলো কি হচ্ছে আমার বাড়ির সামনে? আর আপনারা সবাই কেন এসেছেন এখানে? তুই কিছু বুঝতে পারছিস না? জঙ্গলে তুই কার সাথে দেখা করতে গিয়েছিলি? কি বলছেন এগুলা? মোড়ল মশাই, আমি তো শুধু জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিলাম। কাঠ কাটতে গিয়েছিলি তো? তাহলে কুড়াল কই? তরোয়ালার কাঠ এবা কই? সব জানি। বল সেই লোকটাকে যার সাথে তোর অপবিত্র সম্পর্ক চলছে। বিশ্বাস করুন আপনারা, আমি ঠিকই কাঠ কাটতে গিয়েছিলাম, কিন্তু সেখানে একজন আহত লোককে দেখে শুধুমাত্র তার সাহায্য করেছিলাম। আহত? এখন আবার নতুন গল্প পেতেছিস? শোন মায়া, আমি তোর চালাকি কিন্তু বুঝি। এই গ্রামে থাকতে হলে আমার নিয়ম মেনে থাকতে হবে। তা না হলে এখনই গ্রাম ছেড়ে চলে যা, অলক্ষী পথাকার। ঠিক তখনই রাজপুত্র ধীরজ আর তার মন্ত্রী এলো মায়ার কাছে। কিন্তু তারা এলো সাধারণ মানুষের পোশাকে, যাতে কেউ তাদের চিনতে না পারে। ঠিক তখনই তাদের দেখে মোড়ল মশাই বলতে লাগল,
বাহ, তাহলে এই লোকটাই সে যার সাথে এতদিন জঙ্গলে গিয়ে প্রেম করতি। চুপ করুন, আপনার নিচুটা এবার বন্ধ করুন। ধীরাজের চোখ মুখে ছিল রাজ্যের অধিকার। মোড়ল ধীরাজের কথস্বর শুনে থমকে গেলেন। ঠিক তখনই ধীরাজের মন্ত্রী বলে উঠল, আপনি যার সাথে উঁচু গলায় কথা বলছেন, আপনি কি জানেন ইনি কে? ইনি হলেন আমার রাজার পুত্র, রাজকুমার ধীরাজ। আমি হলাম সেই পুরুষ যাকে তুমি নোংরা কথা বলে অপমান করেছ। তুমি নিজেও জানো না যে তুমি কত বড় অপরাধ করেছ। তোমার মতো এমন নিষ্ঠুর অযোগ্য ব্যক্তি গ্রামের মোড়ল হতে পারে না। গ্রামসভায় হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল। মোড়ল ভয়ে হাত পা কাঁপছিল। রাজকুমার ধীরেজের আদেশে মোড়লকে কারাগারে পাঠানো হলো এবং তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। মায়া, তুমি শুধু আমার প্রাণই বাঁচাওনি, তুমি তো তোমার সততার মানবিকতা প্রমাণ করেছ। এই গ্রামের মানুষ তোমাকে অলক্ষী বলেছে, কিন্তু তুমি এই গ্রামের আশার আলো। তোমার ঋণের মূল্য আমার রাজত্বেও দেয়া সম্ভব নয়। আমি চাই তুমি আমার রাজ্যের রানী হও। তোমার মতো মানুষই পারে আমার রাজ্যের মানুষকে সঠিকভাবে পরিচালনা করতে। আমি গরিব মানুষ, দিন আনে দিন খাই। আমার সাথে আপনার মতো রাজপুত্রের কিভাবে বিয়ে হবে? তুমি গরিব হলেও তোমার মনটা অনেক ভালো, তাই আমি তোমাকে বিয়ে করতে চাই। এরপর খুশি হয়ে মায়া বিয়ের জন্য হ্যাঁ করে দিলেন। এরপর রাজকুমার মায়াকে নিয়ে রাজপ্রাসাদে চলে গেলেন।